আমার কাছে ১ম ঘটনাটি রয়েছে। সেই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে আ অতৃপ্ত। অতৃপ্ত এই নামটিকেই ব্যবহার করেছেন। আমি জানি আমার 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 ধারণা আরকি যে এই নামটা নিশ্চয়ই অরিজিনাল নাম না। তিনি বলেছেন যে তার বাসা হচ্ছে সায়েদাবাদ। না সাইদাদ লিখেছেন। সাইদাদ আমি জানি না কোথায়। এবং তিনি লিখেছেন যে চাকরির সুবাদে আমাকে উত্তরা আ টিন শেড বাসায় তিনি ভাড়া নেন একটা সময় এবং বাড়িতে ৭ ফ্যামিলি। আর তিনি বলছেন যে আমি একজন ব্যাচেলর। বাড়ির সব লোক তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। অফিস থেকে এসে ঘুমাতে অনেক দেরি হয়। ২টা-৩টা বেজে যায়। রাতে প্রায় আমি উঠোনে একজন মহিলাকে আমি মেইন গেট দিয়ে বের হয়ে যেতে দেখতাম। কিন্তু আমার দরজা খুলে কাউকে দেখতাম না। মানে মনে হতো যে একজন মহিলা হেঁটে বের হয়ে যাচ্ছেন, বাট কোনদিন দরজা খুলে সেটা দেখতে হয়নি। অনেক সময় ভাবতাম আমি মনে হয় ভুল দেখছি। একদিন রাতের বেলা কত বাজে বলতে পারবো না। আমার ঘুম ভেঙে গেল। বাইরের আলোতে ঘরটা আবছা আলোকিত। আর তখন আমার সামনে একজন মহিলা চেয়ারে দাঁড়িয়ে তার শাড়ির আঁচল সিলিং ফ্যানে এবং মানে লাগিয়ে ফেলল এবং দেখতে, দেখতে তিনি শাড়ির আঁচল গলায় পেঁচিয়ে ফেলল। আমি চিৎকার করে অনেক চেষ্টা করলাম। কিন্তু আমার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি নড়তে পারছিলাম না। চিৎকার করতে পারছিলাম না। চোখের সামনে ঘটে গেল মর্মান্তিক মৃত্যু। কিন্তু তার ৩০ সেকেন্ড পর সবকিছু আগের মতো। কিচ্ছু নেই। যেন কিছুই ঘটেনি। এরকম একটা অবস্থার মধ্যে তিনি পড়ে গেলেন। এবং তারপর তিনি লিখছেন, "তারপর সবকিছু নরমাল হয়ে গেল। বেড থেকে উঠে লাইট অন করে দেখি, কিছু নেই। কেউ নেই। তারপর ম্যাচ, লোহা, পাথর পাশে রেখে ঘুমিয়ে যাই। সকালে বাড়ির সবচেয়ে পুরনো যে ভাড়াটিয়া, যাকে ফুপু বলে ডাকতাম, তাকে আমি এইরকম কোনো মৃত্যু আগে কখনো ঘটেছে কিনা জিজ্ঞেস করি। তিনি স্বীকার করেন এবং আমাকে জিজ্ঞেস করেন, "কেন?" আমি বলি, "আগে বলেন।" তিনি বলেন যে, "হ্যাঁ, ১২ বছর আগে আমারই রুমে ওই মহিলা" অর্থাৎ যে রুমে তিনি থাকতেন সেই রুমের কথা বলছেন যে, ওই মহিলা তার হাসব্যান্ডের সাথে ঝগড়া করে গলায় শাড়ি পেঁচিয়ে সুইসাইড করে। তিনি আরো বলেন, এই ১২ বছর ওই রুমটায় যে ভাড়া নেয়, সেই ওই ঘটনার সম্মুখীন হয়। আমার ইচ্ছে এই এক্সপেরিয়েন্সটা সবাইকে জানানো হয়। আমরা জানিয়ে দিলাম এবং আপনি একটা কাজ করতে পারেন। ইমেইল অ্যাড্রেস দিয়ে ইমেইল অ্যাড্রেসে যেটা দেয়া আছে bhuthfm@redradio.fm সেখানে আপনারা ইচ্ছা করলে যদি সেই বাড়ির মালিক রাজি হন আরকি, তাহলে আপনারা সেই বাড়ির ঠিকানা আমাকে পাঠাতে পারেন। আমরা সেইখানে গিয়ে দেখতেও পারি যে আসলে সেরকম কোনো ঘটনা আছে কিনা বা আমরা একটা রাত থেকে দেখতে পারি আসলেও কিছু ঘটে কিনা। আমরা কিন্তু সাউন্ডও রেকর্ড করতে পারি বা সেখানে আমরা কিছু মানে আমরা যেতে পারি। আমাদের ভূত এফএম টিম সেখানেও পৌঁছে যেতে পারে যদি আপনারা চান তাহলে। সো এই হচ্ছে ঘটনা। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে গেস্ট রয়েছেন তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনবো। শুরুতেই তার পরিচয় জেনে নিই এবং খুব অদ্ভুত একটা ঘটনা। আমি এর আগেও এই ঘটনাটা শুনেছিলাম। আমি এর আগেও এই ঘটনাটা শুনেছিলাম যে এরকম ধরনের যে অনেক সময় জিন আ আমাদের চারপাশে আমরা জিন অনেকেই মানে বিশ্বাস করেন না এরকম মানুষ খুব কমই আছে। কারণ যারা আমাদের ধর্মের বলা আছে জিনের কথা। সো জিনের সম্মুখীন হন এবং অনেকে এরকমও বলেন জিনকে নিয়ে অনেক অদ্ভুত, অদ্ভুত ঘটনা আছে। সেরকম একটা ঘটনায় এখানে জিনটি আছেন চিকিৎসকের ভূমিকায়, রাইট? সো আপনার নামটা একটু বলবেন, আপনার পরিচয়টা একটু বলবেন। Hello listeners, this is Shubho from Dharmandi. আমি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। কিন্তু আমার ক্লোজ ফ্রেন্ডেরা আমাকে পিয়াস নামে বেশি চেনে। আমি যে ঘটনাটা বলবো সেটা আসলে আমার কোনো এক্সপেরিয়েন্স না। আমার আব্বুর একটা এক্সপেরিয়েন্স। আমার আব্বু সরকারি চাকরি করেন। এজন্য বিভিন্ন জায়গায় তাকে পোস্টিং হইতে হয় আরকি। ২ বছর ৩ বছর পর তার বদলি হয়। সো এই পোস্টিং হয়। তার পোস্টিংটা একসময় ২০০৪ সালের ঘটনা এটা। তিনি তখন তার পোস্টিং ছিল জয়পুরহাট জেলার পাঁচদিন নামক থানায়। সো আমরা ফ্যামিলি সহ তিনি এখানে পোস্টিং নিয়েছিলেন। ওইখানে আব্বুর এক কলিগ ছিল, তার নাম ছিল শামসুল। আ তার সাথে তার অনেক ভালোই সম্পর্ক ছিল। তার হঠাৎ করে কি হার্টের প্রবলেম দেখা দেয় যে হার্টে অনেক সমস্যা করে, বিভিন্ন ডাক্তারকে দেখানো হয়। তারপর সে ডাক্তারেরা তাকে একটাই দেয়, সলিউশন দেয়, ফলে কি যে আপনি হার্টের বাইপাস সার্জারি করেন। তাহলে হয়তোবা আপনার এটা ভালো হবে, না হলে ভালো হবে না। এই প্রবলেমটা ধীরে, ধীরে বাড়বে। তো কিন্তু মানে
তিনি ছিলেন আর্থিকভাবে সচ্ছল ছিলেন না আসলে কি যে তার যে একটা বাইপাস সার্জারি করতে ৫ লাখ ৬ লাখ টাকার প্রয়োজন হয়, সেই টাকাটা মানে তার হাতে ওই সময় ছিল না। আর ওই সময় একটা জিনিস ওইখানে আরকি হয়েছিল যে এক মহিলা নাকি আছেন যিনি ওইভাবে জিনের দ্বারা বিভিন্ন রকমের বিভিন্ন মানুষের বিভিন্ন অসুখ নাকি তিনি ঠিক করতে পারতেন। অলরাইট। এমনকি অনেকে একজনে কারো টিউমার ঠিক করছে, কারো চোখে অন্ধত্ব পর্যন্ত সে ঠিক করছে রাজগাছটা দিয়ে। ঠিক আছে? তো উনি সেই শুনে তার সাথে দেখা করতে যান। দেখা করার পরে উনি তাকে কিছু গাছটা ১ম এ দেন যে, আপনি এটা খেয়ে দেখেন যে আপনি কিছু উপকার পান কিনা?" আচ্ছা। কিন্তু সে খাওয়ার পরেও মানে সে বলে যে, "না তেমন কোনো উপকার পায় নাই।" তখন তাকে একটা ডেট দেন যে মানে যেটা সে মনে নাই কত তারিখ। কিন্তু বৃহস্পতিবার রাত। বলছে, "বৃহস্পতিবার রাতে আমি আপনার বাসায় আসবো। তো আপনার একটা অপারেশন হবে।" আচ্ছা। এরকম একটা অপারেশন হবে। তখন তিনি আরকি তার ক্লোজ কিছু কলিগদের বলেন যে এরকম, এরকম কাহিনী। তাই সে পুরোটা শেয়ার করেন। আব্বু সহ আরো ৩ জন আরকি তার বাসায় যান এবং সে একটা কন্ডিশন দিয়ে দেন যে, যে রুমটাতে এই জিনিসটা হবে, সেই রুমে যেন কোনো আলো প্রবেশ করতে না পারে। আচ্ছা। তো লাইট তো বন্ধ থাকবেই প্লাস আপনি একটা কালো কাপড় কিনে, গজ কাপড় কিনে আপনার পুরা এই মানে ইয়াটা যে জানালা-টালা আছে যেগুলো ফাটফোকর সবগুলা বন্ধ করে দিবেন যেন আলো যেন প্রবেশ করতে না পারে। কন্ডিশন। সো তারা রুমে যায় তখন বাজে ঠিক ১০টা বা ১০:৩০ মতো। অ ১০:৩০ মতো বাজে। আব্বু সহ আরো ২-৩ জন যারা ছিলেন তারা সোফাতে বসেছিলেন আর আঙ্কেল খাটের উপরে শুয়েছিলেন। মহিলা কিছুক্ষণ পরে প্রবেশ করলো। মহিলা সিঙ্গেল মানে একা প্রবেশ করছে। প্রবেশ করার পরে আঙ্কেলের মাথার ওখানে যে বসছে, তিনি কালো বোরকা পড়েছিলেন। তার মুখ চোখ কিছুই দেখা যাচ্ছিল না। সো তিনি কথাও বলতেছেন না, জাস্ট খালি একটা কথা বলছেন যে, "লাইটটা বন্ধ করে দেন, দরজাটা আটকিয়ে দেন।" তো আব্বুদের এক কলিগ যেয়ে দরজাটা বন্ধ করে দিল, আর লাইট বন্ধ করে দিল। তো চুপ বলছে একটা কথা নিষেধ করছে যে, কথা বলবেন না। সো কেউ কথা বলে না, চুপ করে বসেছিল। সো কিছুক্ষণ পরে একটা ভয়েস আরকি, একটা না ২-৩ টা ভয়েস আসছে। সালাম একসাথে যদি ২-৩ জন সালাম দেয়, যেমন আসসালামু আলাইকুম অনেক জোরে একটা সালাম দিছে। দেখবে আব্বুরা কি সালামের উত্তর নিছে। উত্তর নেওয়ার পরে তারা তারপর নিজেদের মধ্যে তারা কথোপকথন শুরু করছে এবং ভাষাটা এমন যে হিন্দিও না, উর্দুও না, আরবি না এই টাইপের কিছু একটা ভাষা। মানে আব্বুরা বলছে যে ধীরে আমরা বুঝতে পারতেছি যে ৫-৬ জন লোক যদি একসাথে কথাবার্তা বলে যে এমন একটা মানে কথা বোঝা যাচ্ছে যে কিন্তু ভাষাটা বাংলা না, অন্য একটা ভাষা। সো কিছুক্ষণ পরে তারা এই জিনিসটাও শুনতে পান যে এই কেচি বা অপারেশন থিয়েটারে যে কেচি, চাকু যে বিভিন্ন রকম একজনের হাত থেকে আরেকজনের হাতে হ্যান্ড ওভার করলে যেরকম শব্দ হয় টাং টুং, টাং টুং এরকম শব্দ তারা শুনতে পাচ্ছে। এরকমভাবে প্রায় ঘন্টা আধেক ক্রস করে গেছে। ক্রস করে যাওয়ার পরে আবার আরেকটা শব্দ শোনা যাচ্ছে, "আসসালামু আলাইকুম" এটার শব্দ শোনা গেল। আচ্ছা। জাস্ট এই শব্দটা শোনার পরে আর কোন ছেলে মানুষের কণ্ঠ নাই। চুপ। একদম পুরা নিশ্চুপ। কোন শব্দ পাওয়া যাচ্ছে না। কোন কেচির শব্দও নাই, কিছু না, কিছু শব্দ পাওয়া যাচ্ছে না। জাস্ট স্টপ হয়ে গেছে পুরা এটা। আর ঠিক ১০ মিনিট পরে ওই মহিলা বলল কি, "লাইটটা জ্বালান।" লাইটটা জ্বালান। তখন আব্বুর এক কলিগ যে সে লাইটটা জ্বালাইছে। জ্বালানোর পরে দেখতে পারল কি যে আঙ্কেল অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। তার বুকের উপরে মহিলা একটা তুলা চেপে ধরে বসে আছে। আ তুলার পাশ দিয়ে রক্ত গড়ায় পড়তেছে তার বুকের পাশ দিয়ে। তখনও পড়ছে। এখনো পড়তেছে। আচ্ছা। আর পাশে তারা একটা জিনিস দেখে অবাক হলো যে পাশে একটা বাকেট ছিল। সেই বাকেটটা ভর্তি মনে করেন যে তুলা, রক্ত মাখা তুলা। অনেকগুলা ৮ টা ১০ টা অনেক বেশি তুলা। তখন সে বলল কি যে, "এই অবস্থায় আছে, ওরা কিছুক্ষণ পরে আরকি হবে।" হুম। তো ও এই তারপরে ওই মহিলা করলেন কি বের হয়ে আসলো। ওই আঙ্কেলের তখনও তার জ্ঞান ফিরে নাই আঙ্কেলের। আ ঘন্টা আধেক পরে আঙ্কেল জাস্ট একটু মানে একটু জ্ঞান চোখ তাকালো। আব্বুরা ততক্ষণে ছিল। সো থাকার পরে বলল যে হ্যাঁ, তার বুকে দেখা হলো যে মানে ব্যান্ডেজটা আস্তে করে তুলে দেখা হলো ৬ থেকে ৮ আঙ্গুল জায়গা অপারেশন করা এবং সেটা সেলাই করা। খুব অল্প একটা পরিমাণ জায়গাটা মানে একদম। এত ৬ আঙ্গুল হবে, বেশি না। ৬ আঙ্গুল জাস্ট ৬ আঙ্গুল জায়গা কিন্তু সেলাই করা। মানে কাঁচা সেলাই করা। কিন্তু ওই মহিলা যখন ঢুকছিল, ওই মহিলার হাতে কোনো চাকুও ছিল না, কেচিও ছিল না, এমনকি সুই তো দূরের কথা। সুই মানে যে সেলাই করার যে ইন্সট্রুমেন্ট লাগে কিছুই ছিল না তার কাছে। তারপরে সে চলে গেছে। আ তো ওইদিন আব্বুরা উনাকে ওই অবস্থায় রেখে চলে আসছে। চলে আসার পরে পরের দিন আমরা সবাই আমিও গেছিলাম। আমিও দেখছি আরকি জিনিসটা। আমরা ওই পুরা কলোনির সবাই মিলে তাকে দেখতে গেছিলাম যে তার এই অবস্থায় বেডে সে শুয়েছিল। তারপর ৭ দিন পরে সে যখন একটু উঠতে পারলো আরকি মানে দাঁড়াতে পারছে,
তখন সে মহিলার কাছে মানে দেখা করতে যাওয়ার চিন্তা ভাবনা করছে যে একটু দেখা করে আসি, এখন তো একটু ভালো ভালো লাগতেছে, তাহলে একটু দেখা করে আসি। তো সেই মহিলা আর কি যেখানে ছিল, তো ওখানে গেছে, যাওয়ার পরে দেখে কি যে মহিলা নাই। নাই কেন? তখন জিজ্ঞাসা করছে এলাকার লোকজনকে, বলছে কি যে উনি তো যেদিন বৃহস্পতিবারের কথা মানে অপারেশন করে, তার শুক্রবার থেকে তাকে নাকি পাওয়া যাচ্ছে না। হুম। তাকে পাওয়া যাচ্ছে না। মানে কোথায় চলে গেছে কাউকে কিছু বলে নাই, জাস্ট সে চলে গেছে আরকি। পাওয়া যাচ্ছে না। তো আঙ্কেল তো তার একটু ভয়ই লাগলো আরকি। মানে কি করলাম? কি আসলো? কিভাবে হলো? জাস্ট খালি একদিন কথাবার্তা বললাম, সে আসলো, এসে আমার বুকে কেটে যেতে চলে গেল। তার একটা সন্দেহ লাগছে। তখন সে করছে ওখানকার বড় মসজিদের হুজুরের কাছে গেছে। যেয়ে তার কাছে পুরা ঘটনাটা খুলে বলছে। আচ্ছা। যে খুলে বলার পরে যে এরকম হয়েছিল স্টেপ বাই স্টেপ পুরোটা বলছে। তা বলার পরে হুজুর বলছে কি যে আসলে ওই মহিলা একজন মানে মহিলার পুরাটা বলে ফেললো যে ওই মহিলার অরিজিনাল বাড়ি ছিল চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর পাশে চাঁপাইনবাবগঞ্জ জেলা। ওখানে ছিল। তো উনি একদিন স্বপ্নের আগে দেখতে পাইছেন যে এরকম মহিলা অনেক আগে মানে গরিব ছিল। স্বপ্নে দেখতে পাইছেন যে স্বপ্নে তাকে দেখা হয়েছে যে তুই মানুষের উপকার কর। এই টাইপের একটা কথা যে তুই মানুষের উপকার কর। তখন ওই মহিলা বলছে যে আমি তো শিক্ষিতও না, আমি আর্থিকভাবে সচ্ছলও না। তাহলে কিভাবে আমি উপকার করব মানুষের? আচ্ছা। তা বলছে কি যে কিছু তোকে করতে হবে না। আমি এখান থেকে যা বলবো মানুষকে দেখবি, আমি বলে দেব, তুই এবার গাছরা এই টাইপের ওষুধ মানে ভেষজ ওষুধ দিবি আরকি। আচ্ছা। এই টাইপের কথা বলছে। তখন থেকে সে এই জিনিসটা শুরু করে এবং তার কাছে আসলেই ৭ জন জিন ছিল। সেই জিনগুলাকে বিভিন্ন মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং তারা এই যে যখন মেজর কোনো অপারেশন বা মেজর কোনো কিছু হতো, তারা তাদেরকে ডেকে আনতো এবং তাদেরকে দিয়ে সেই অপারেশনগুলা সলভ করাতো। এখন পর্যন্ত ওই আঙ্কেল ভালো আছে। তার বুকের দাগ আমিও দেখছি। এখন পর্যন্ত স্যার পরে কোনো টেস্ট করেছিলেন যে আসলে আর হার্টের কোনো পরে তিনি টেস্ট করাইছিলেন। পরে টেস্ট করে তার হার্টে কোনো ব্লক নাই। অ্যান্ড হি ইজ স্টিল অ্যালাইভ এবং তার হার্টে কোনো সমস্যা নেই। বাইপাস সার্জারি করলে যেমন হয় যে মানুষ কিছুদিন একটু মানে প্রবলেম থাকে, তারপরে একদম পুরোপুরি নরমাল, এখন নরমালি আছে আরকি। অলরাইট। সো এই ছিল ঘটনা। আপাতত আমরা আবার ঘটনায় চলে যাই এবং আমার সাথে আরো একজন এই মুহূর্তে উপস্থিত আছেন। আপনার নামটা একটু বলবেন? আমি জয়, ঢাকা সিটি কলেজে পড়তেছি ইন্টার ফার্স্ট ইয়ার। ওকে। সো আপনার ঘটনা কোথায় ঘটেছিল? ঘটনার জায়গাটা বলেন। আপনি বেসিক্যালি ঘটনাটা আমার নিজের না, মানে আমার একজন ভাইয়ার আঙ্কেল। ওনাদের গ্রামে হয়েছিল, প্লেসের নামটা বলতে চাচ্ছি না। শিওর, নো প্রবলেম। ঘটনাটার মেইনলি হয়েছে সেটা হচ্ছে আঙ্কেল ওনাদের গ্রাম থেকে একটু দূরে আরকি উনার বিজনেস প্লেস ছিল। তো বিজনেস প্লেস থেকে আসার সময় রাতে ঘটনাটা ঘটছে। আসলে উনি একদিন রাতে আসতেছেন, তো উনার হঠাৎ মানে টয়লেট আছে, তো উনি মানে রোডে এক সাইডে যে টয়লেট করে আসতেছিলেন। তো আসার পরে উনি সাইকেল উনার ছিল, তো সাইকেল নিয়ে যখন আসতে একটু সামনে যাওয়ার পর মেইনলি উনি যেটা দেখেন যে উনার বড় ভাই রোড দিয়ে হেঁটে আসতেছে এবং তাকে থামালেন যে, "এ দাঁড়া।" দাঁড়ায় যে, "হ্যাঁ, ভাইয়া কি ব্যাপার?" যে, "তুই দাঁড়া, তোর সাথে সিগারেট আছে?" তো উনি ফার্স্ট একটু কনফিউজ ছিল কারণ উনার বড় ভাই সিগারেট খেতেন না। তারপরেও দিলেন যে, "হ্যাঁ, ভাইয়া যেহেতু বড় ভাই চাইছে দিছে।" তো বড় ভাইয়া সুন্দর সিগারেটের লাইটারটা ঝিলিয়ে ফেলে দিল বাইরে। বাইরে ফেলে দেওয়ার পর বলল যে, "সাইকেলের পিছনে বস, আমি চালাচ্ছি।" মানে দূরে ফেলে দিল জি। এবং তারপরে নিশ্চয়ই ব্যবহারটা একটু আনইউজুয়াল একটু উইয়ার্ড ছিল কারণ ভাইয়া মানে বড় যিনি ছিল উনি আসলে অ্যাকচুয়ালি সিগারেট খেতেন না। আর এটা চাওয়াটা একটু অন্যরকম ছিল। আর ওই টাইমটাতেও তাকে ওখানে দেখাটাও একটু অন্যরকম। তারপর উনি মানে সাইকেলটা অ্যাকচুয়ালি রোডে না চালিয়ে মানে রোডের যে পাশে ধান ক্ষেত ছিল, ধান ক্ষেত উপর দিয়ে চালাচ্ছিলেন এবং কিছুক্ষণ পরে আঙ্কেল যেটা মানে ইয়ে করলেন আইল ধান ক্ষেতে যে আইল ওটা দিয়ে। তো কিছুক্ষণ পর আঙ্কেল ফিল করলেন যে অ্যাকচুয়ালি যদি আইল দিয়ে সাইকেলটা চলে তাহলে তো উঁচা-নিচা বা একটু ঝাঁকুনি খাওয়ার কথা। বাট একদম স্মুথলি সাইকেলটা চলতেছিল এবং মানে অনেকটুক যাওয়ার পর উনি যেটা একদম ভালোভাবে নোটিস করেন যে অ্যাকচুয়ালি সাইকেলটা চলতেছে না, থিন এয়ারে ভাসতেছে। তখন উনি ভয় পেয়ে সাইকেল থেকে জাম্প দিয়ে লাফায় পড়েন এবং মানে ধান ক্ষেতের উপরে লাইট থাকে মাঝে কিছু, যার কারণে হালকা কিছুটা শেপ দেখেন যে উনার যে বড় ভাই ছিল অ্যাকচুয়ালি উনি বড় মানে কেমন একটা অন্যরকম একটা শেপ হয়ে যায়। আচ্ছা, একটু সাইজে বড় এরকম, যার কারণে উনি ভয় পায় এবং ভয় পেয়ে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে এবং অনেকটুকু দৌড়াদৌড়ি পর্যন্ত ওই যেই শেপটা ছিল সে ওই ভাই আঙ্কেলটার সাথে ছিল। তো অনেকক্ষণ ইয়ে করার পর উনি যেটা দেখলেন যে মানে সামনে কবরস্থান থেকে আর কিছু না পেয়ে কবরস্থানের ভিতর চলে গেলেন। তারপরে ওর এই শেপটা মানে তার কাছে আসতেছে না, মানে কবরস্থান এরিয়াতে ঢুকতেছে না, বাট এর আশপাশে ঘুরতেছে। এবং আপনি আমাকে ফোনে বলছিলেন বারবার করে যে সাধারণত অনেক মানুষ বলে যে সে কবরস্থানে অনেকে ভয় পায় বলে, বাট ওই আঙ্কেলের পর আমার যেটা এসেছে কবরস্থান অ্যাকচুয়ালি সেরকম কিছু হয় না।
আচ্ছা। অনেক মানে অনেকে বলে অনেকে এটা আমিও শুনেছি যে অনেকে এটা বলেন যে কবরস্থান সবচাইতে মানে নিরাপদ এবং একটা পবিত্র জায়গা এবং কেউ যদি এরকম ভয়-টয় পায় এবং কবরস্থানে আশ্রয় নেয় তাহলে নাকি ঝামেলাটা দূর হয়ে অনেক সময় এই প্রবলেমটা হয় না। রাইট। তো আঙ্কেল ওইখানে ভয়ে মানে উনি একদম সেন্সলেস হয়ে গেছে। উনার বাবা আবার খুব মানে ধর্ম করেন। সো সকালবেলা উনি যখন ফজর নামাজ পড়ে কবরস্থান জিয়ারত করে আসতেছিলেন, তখন উনি তার ছেলেকে দেখলেন যে কি ব্যাপার এখানে। রাতে তারা অতটা চিন্তা করে না, এখন যেহেতু বিজনেস প্লেসটা একটু দূরে, সে হয়তো ওখানে রাতে স্টে আউট করছে কোনো কারণেই। তো সকালবেলা দেখে তাকে উঠায় নিয়ে আসে। উঠায় নিয়ে আসার পরে বাসায় আসার পর সে যখন ঘটনাটা ডিসক্রাইব করে, ফার্স্টে কেউ তেমন একটা করেনি যে হয়তো রাতে ভুল দেখছে। বাট ঐদিন রাতে আবার সমস্যা, তাদের বাসায় ঢিল পড়ে। মানে যে ঐদিন রাতে মেইনলি যেটা হয় যে দিনটা তো কোনরকম কাটলো ওই ছেলে ইয়ে করে। রাতের বেলা মানে যে টিনের ঘরে যে ঢিল পড়ে, ঢিল পড়তেছে। তো ওই যে মানে ওই আঙ্কেলের বাবা উনি গেটটা খুলে দেখলেন যে কেউ নাই। বাট ঢিল পড়ছিল। অনেকগুলা ঢিল পড়ছে, বাট ঢিলও কোনো নাই। টিন থেকে গড়ায় পড়লে ইট-টিট কিছু তো থাকবে, কিছুই ছিল না। শুধু সাউন্ডটা ছিল। তারপর মেইনলি উনি করেন, যেহেতু উনার বাবা একটু মানে ধর্ম ভালো করেন, উনি হুজুরের কাছে গেলেন। ও হুজুর এটা মানে ওই যখন ডিসকাস করলো, তখন হুজুর অ্যাকচুয়ালি যেটা ডিসক্রাইব করছিল সেটা হচ্ছে যে উনি যে টয়লেটে গেছেন অ্যাকচুয়ালি ওইখানটাতে জিনদের কিছু একটা ছিল। তারা হয়তো এখানে ছিল বা কিছু, সো উনি কোনোভাবে তাদের ডিস্টার্ব করছেন। তার কারণে তার সাথে মানে তাকে যে অ্যাটাক করছে বা কিছু। পরে মানে তারপর মেইনলি যে প্রবলেম হয় যে উনার যে মানে চেঞ্জ হয়ে যায় উনি একদম। মানে উনার যে অ্যাটিটিউড ছিল সেরকম না। আগে সে খুব হাসিখুশি ছিল, বাট পরে একদম চুপচাপ। এবং ওই পরে ওই হুজুরের কথায় তাকে ওইখান থেকে পাঠায় দেয় এবং অন্য জায়গায় ঢাকায় শিফট করে দেয়। বাট এখন আমি তার সাথে একবার দেখছিলাম, বাট এখনো সে নরমাল হয়নি। মানে যে অলওয়েজ একটা চুপচাপ একটা মানে আলাদা এরকম একটা মানুষ। তারপরে প্রবলেমগুলো এখনো শেষ হয়নি, না প্রবলেমগুলো এখনো সে আর প্রবলেম ফেস করে না, বাট তার ভিতরে একটা ভয় যে অলওয়েজ থাকে সেটা বোঝা যায়। আচ্ছা। মানে এই জিনিসটা ফেস করার পরে এবং সত্যি মানে হঠাৎ করে একদম পরিচিত কোনো মানুষের রূপ ধরে যদি কেউ আসে আর এভাবে যদি বলে যে মানে ঢাকা শহরে যারা সাইকেল তো অনেকে ঢাকা শহরে এখন চালান এবং এখন নতুনভাবে সাইকেলটা দেখছি রাস্তায় খুব ভালো লাগে এবং আজকে মানে আমি বলব যে যদি এরকম আজকেও সকালেও দেখছিলাম যে একসাথে অনেকগুলো সাইকেল যাচ্ছে। সো এরকম যদি কেউ ফট করে বাপ্পাকে বলেই ফেলে যে, "হ্যাঁ ভাই আপনার সাইকেলটা দেন আমি চালাই, আপনি পেছনে বসেন।" তারপরে যদি এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটে তাহলে মানে কি হতে পারে? ওরে বাবা! সাইকেল থেকে তত লাফ দিয়ে নামা যায়? গাড়ি হলে তো নামাও যাবে না। বা মানে খুবই মানে একটা জিনিস হয় কি যে আমি মাঝে, মাঝে অনেকের কাছে এই ঘটনাটা শুনি। আপনাদের কারো সাথে হয় কিনা আমি জানি না। অনেকেই আমাকে এটা বলেছেন যে অনেক সময় ঘুমের সময় মানুষ মনে করে যে হ্যাঁ, আমি ঠিক ওইদিকে পাশ ফিরবো না, পাশ ফিরলেই বাজে কিছু একটা দেখতে পাবো। কেউ একজন শুয়ে আছে সঙ্গে। কোনো একটা অস্তিত্ব টের পায়। তো এরকম মানে অনেক সময় অনেকে এরকমও বলে যে পাশ ফিরে দেখেছে যে নিজেই শুয়ে আছে নিজের পাশে। সো এই ব্যাপারগুলো কিন্তু খুবই উইয়ার্ড যে আমি যদি দেখি হঠাৎ করে রাতের বেলায় ঘুম ভেঙে যে আমার পাশে আমিই শুয়ে আছি। কেমন লাগবে? অনেক ভয় লাগবে নিশ্চয়ই। সো এরকম যে ঘটনাই থাকুক না কেন আপনাদের সেই ঘটনা যত উইয়ার্ডই হোক না কেন, এইটা হচ্ছে রাইট প্লেস যেখানে আপনি আমাদেরকে সেই ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন এবং আমরাও যাচ্ছি সেই ঘটনাগুলো পড়ে শোনাতে। আজকে আমরা পেয়েছি আরো একজনকে যিনি এসছেন খুলনা থেকে। আমরা এখন সেই গেস্টের কাছে যাবো এবং তার ঘটনা শুনবো আমরা। সো আপনার নামটা বলবেন, কোথা থেকে এসছেন, একদম মানে অ্যাড্রেসটা বলবেন। হ্যালো লিসেনার্স, আমি সামিত ফ্রম খুলনা। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি খুলনা সিটি কলেজে। আর আমার বাসা হলো খুলনা সরা। সো আপনার আসতে কোনো সমস্যা হয়নি এত দূরের জন্য রাষ্ট্রে ভালো এসছে। হ্যালো, থ্যাংক ইউ। আপনি যে কষ্ট করে এসছেন অনেকটা পথ। থ্যাংকস। অ্যাকচুয়ালি আমি যে ঘটনাটা এখন শেয়ার করব এটা আমার ঘটনা না, এটা আমার বড় ভাইয়ের ঘটনা। আমার বড় ভাইয়ের নাম হলো ফয়সাল। উনি সহ ওনার অন্য ফ্রেন্ডরা সবাই ওনারা ফার্স্ট বলি যে ওনারা সবাই হলো খুলনা ভার্সিটিতে পড়েন। তো ফার্স্ট সেমেস্টারের পরীক্ষার পর ওনারা ঠিক করেন যে ওনারা একটা ট্যুরে যাবেন। আচ্ছা, তো ট্যুরে যাবেন ঠিক করে এখন কোথায় ঠিক করবেন? ওনারা ভাবছে যে একটা যে শিক্ষামূলক কোনো জায়গায় ঘুরতে যাবেন এরকম। তো লাস্ট মোমেন্টে ঠিক হলো যে ওনারা হলো সাগরদাঁড়িতে যাবেন মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে। অলরাইট। ওর কাছাকাছি ওনাদের এক ফ্রেন্ডের বাসা আছে রাজু নামের। তো ওনারা ওইখান থেকে ৪ থেকে ৫ কিলোমিটার দূরে বাসাটা। তো ওইখানে ওনারা স্থানীয়। তো স্থানীয় এবং ওনাদের বাড়িটা যথেষ্ট বড়। ৫ থেকে ৬ বিঘার উপর। আচ্ছা।
তো গেলেন ওনারা, যে আনন্দ ফুর্তি করতেছে রাত্রে 12টা থেকে 12:30টার দিকে। এটা শীতকাল ছিল। তো রাত্রে 12টা থেকে 12:30টার দিকে ওনারা হঠাৎ করে ওনাদের এক ফ্রেন্ড বলে উঠলো যে চল উম, রস খেয়ে আসি। তো এটা বলা বাহুল্য যে ওই ওনাদের বাড়ির পিছন সাইডে 4 বিঘার উপরে খেজুর গাছ আর নারকেল গাছের বাগান, অনেক বড় বাগান। আচ্ছা। তো ওইখানে যেহেতু শীতকাল, ডেফিনেটলি রস গাছ কাটছে, রস খেতে যাচ্ছে সবাই। তো এরকম গেল সবাই একসাথে। যে খানিক দূর যাওয়ার পর ওনারা ফিল করলো যে আসলে এইভাবে তো নিয়ে গাছ থেকে রস পেড়ে খিলা দিয়ে খাওয়া পসিবল না। তো একটা গ্লাস আর একটা জগ হলে ভালো হয়। তো বললো যে রাজু, তোর বাসা তো, তুই যা আঙ্কেলের আন্টিকে বলে একটা জগ আর একটা গ্লাস নিয়ে আয়। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তোরা একটা কাজ কর, সামনে আগা। আগায় খানিক দূর যে ফার্স্টের দিকের থেকে মানে যে গাছগুলো দেখবি যে একটু বেশি রস হয়েছে, ওইখান থেকে একজনকে উঠায় গাছ থেকে রস পাড়া শুরু কর। আচ্ছা আচ্ছা। তো এরকম ওনারা খানিক দূর যাওয়ার পর ও মানে ডিপে চলে গেছিল ওনারা কিছুটা। তো ওইখান থেকে বাসাটা কিছুটা দূরে ছিল, 5 থেকে 7 মিনিট। তো ওনারা খানিক দূর যাওয়ার পর দেখলো যে পিছনে ঘুরে দেখে যে 2 মিনিট পরেই দেখে যে রাজু ভাই আবার ফিরে আসছে। আচ্ছা। রাজু ভাই সবসময় হাসি খুশি থাকেন, কিন্তু তখন দেখে তাকে একটু গম্ভীর মনে হচ্ছিল, যে একটু মুড অফ সবসময় স্মাইলিং ফেস করে থাকেন এটা। কিন্তু ওনাকে দেখে বলছে কি ব্যাপার রাজু, তুই খালি হাতে ফিরে আসলি? তো উনি বলছে না, আম্মু পাশের বাড়িতে গেছেন ওই দিদির সাথে দেখা করতে। তো আর সমস্যা নাই, চিড়া দিয়েই আমরা রস খাবো। আচ্ছা। তো টিলা দিয়ে চল, আমরা সমস্যা নাই, ওইখান থেকে যে পেরে খাওয়া যাবে। তো ওরা আর কিছু মনে করে নাই। ভাবছে যে আসলে হইতে পারে, এটা কোনো ব্যাপার না, আমরা যাই সামনের দিকে। হ্যাঁ, একটু সামনে যাওয়ার পর বলছে আচ্ছা তাহলে গাছে ওঠা শুরু করি। ও রাজু ভাই তখন হুট করে বলছে যে আচ্ছা তোদের ওঠার দরকার নাই, কষ্ট করে আমি উঠতেছি গাছে। তো গাছে উঠতেছি বলে উনি যে গাছে ওঠা শুরু করছে, মানে অনেক বড় বড় গাছ ছিল। তো 2 থেকে 3 মিনিটে এক একটা গাছে উঠে রস পেরে নিয়ে আবার আসা সম্ভব না। তো উনি 4 থেকে 5 মিনিটের ভিতর 8 থেকে 10টা গাছের রস একেবারে খুবই দ্রুত গাছে মানে হেঁটে ওঠার মতো উঠে যেয়ে আবার পেয়ে নিয়ে চলে আসছে। আচ্ছা। এসে ওইখানে 3 ঠিলা রস পুরো জড়ো করছে। করে তখন বলছে আচ্ছা তাহলে আমরা একসাথে করছি। তো বলছে থাক, আর লাগবে না, অনেক রস হয়ে গেছে, আমরা তো খেয়ে পারবো না এটা। তো বলছে না দাঁড়া, আর একটা গাছের রস পাই। তো বলছে যে আচ্ছা তাহলে পার। তো পেরে এক জায়গায় করতে করতে 5-7 মিনিট এইভাবে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তখন বলতে পিছনে তাকায় দেখে যে রাজু ভাইয়ের মতোই আর একজন ওই দিক থেকে বাড়ির দিক থেকে খালি হাতে আসতেছেন। তো দেখে ওনারা সবাই তখন হতভম্ব হয়ে গেছেন যে কি হলো এটা, আমাদের সাথেই রাজু আছে, তো এইটা আবার কি, সেম চেহারা সেম ড্রেস আপ, কে হতে পারে এইটা? দেখে ওনার আর কিছু বিশ্বাস করতে পারতেছেন না যে কোনটা আসল কোনটা নকল, এরকম। তো তখন উনি পাশে যে রাজু ছিল ওনার কাছে বলতেছে যে রাজু, সামনের দিকে কিছু দেখতেছিস? বলতেছে না কিছু তো নাই, ওটা কিছু না, আয় আমরা রস খাই। তো বলতেছে যে রস খাবো, আচ্ছা খাই তাহলে। এরকম কথা ওই পাশের জনের সাথে কথা, পাশের রাজুর সাথে কথা বলতে বলতেই সামনের রাজু ভাই কাছে চলে আসছে। তো আসার পর ওনার ইনার সাথে উনি এসে বলতেছে যে কি হলো, তোরা দাঁড়ায় আছিস কেন? তো এটা বললে ওনার পাশে আর খেয়াল করে নাই, সামনের দিকে খেয়াল করতেছে, যে বলতেছে যে কেন তুই না রস পারলি 8 থেকে 10টা গাছের? তো আমরা তো রস খাওয়ার জন্য ভাগ করতেছি। বলছে আমি কখন রস পারলাম, আমি তো বাসায় গেলাম, বাসা থেকে তো মাত্র আসলাম। তো ওনারা বলতেছে তাইলে আমাদের পাশে এটাকে, তখন পাশে তাকায় দেখে কিছুই নাই আর। আচ্ছা। তো তখন ওরা একটু ভয় পেয়ে গেল যে আসলে ব্যাপারটা কি, এরকম দুইজনকে দেখলাম আমরা সামনাসামনি, এখন পাশের জন নাই। তা ওনারা বিলিভ করতে পারতেছে না যে সামনে যে রাজু আছে এইটাও যে আসল, এইটা তখন ওনারা কেউ বিলিভ করতে পারতেছে না। তো ও তখন বলতেছে যে আসলে অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি ওই বাসায় যাওয়ার পর আম্মুর কাছে যখন আমি জগ গ্লাস চাইছি, তো চাওয়ার পর আম্মু বলতেছে যে কি করবা জগ গ্লাস দিয়ে এত রাত্রে? তো বলতেছে যে আম্মু আমি আর আমাদের ফ্রেন্ডরা আসছি, আমরা সবাই রস খাবো। তো তখন আম্মু বলতেছে কি তোমরা এত রাত্রে ওইখানে কেন গেলা? ওইখান থেকে ওদের ফিরায় আনো, ওইখানে ইনসিডেন্ট ঘটতেছে প্রায়।
তো বলতেছে যে কেন? তো বলছে যে এখানে আমাদের যে গাছই ছিল, যে মানে গাছে যে রস গাছ কাটার জন্য যে থাকেন উনি, গাছই বলে সম্ভবত, আমি ঠিক জানি না। গাছ, উনি হ্যাঁ। উনি গাছ থেকে পড়ে গিয়ে দাঁড় মানে গলায় লেগে উনি জায়গায় স্পট ডেড হয়ে গেছেন। ২ থেকে ৩ দিন আগের ঘটনা এটা। তো তারপর থেকেই তোমার আব্বু এখানে দেখছে যে ওই ওই ঠিলাগুলি কাঁধে করে নিয়ে উনি এখান থেকে রাত্রে হেঁটে যাচ্ছে। এরকম দেখছে, সাদা ধুতি পরা, হিন্দু ছিল। তো ওরকম ধুতি পরা হেঁটে যাচ্ছে। এরকম দেখছে। তো তুমি ওদের নিয়ে আসো। তো আমি তো এটা শুনে তোদের ডাকতে আসলাম। তো অলরেডি ততক্ষণে আমাদের ওই যে ভাইয়ারা ছিল তাদের ভিতর একজন রস কিছুটা খেয়ে ফেলছিলেন। তো তখন কিছুই হয় নাই। ওনারা তারপর বলছে, "আচ্ছা ঠিক আছে তাহলে তো চলো, বেশিক্ষণ থাকা যাবে না। এখান থেকে আমরা লিভ করি।" তো চলে গেছে। যেয়ে তারপর থেকে সকালে উঠে তখন সবাই স্বাভাবিক। যে ভাইয়া রস খাইছিল ওনাকে দেখা যাচ্ছে একটু কথা বলতেছে না। আর মানে চুপচাপ। তো ওনারা যে কয়জন ফ্রেন্ড ছিল ওনারা কেউই চুপচাপ থাকেন না। সবাই খুবই হাসিখুশি। কিন্তু ওনাকে চুপচাপ দেখে বলতেছে যে, "তোর কি হয়েছে?" বলে, "না আমার কিছু হয় নাই।" তো "কিছু হয় নাই? তোকে তো দেখে মনে হচ্ছে তুই অসুস্থ।" মাথায় হাত দিয়ে দেখে অনেক জ্বর। তো জ্বর দেখে বলছে, "আচ্ছা চল ডাক্তারের কাছে যাই, দেখি কি হয়।" তো ডাক্তারের কাছে ২-৩ দিন ওষুধ খাইলো। তো আস্তে, আস্তে উনার কথা বলার ইয়েটা আরো কমে যাচ্ছে। মানে আগে যেমন একটু ১ম দিকে কথা বলতেছিল। বাট পরে এসে আস্তে, আস্তে উনি কথাই বলতেছে না আর এরকম। তো তারপর বলল যে ওই আঙ্কেল বলল যে, "এটা আসলে ওইরকম প্রবলেম না। এটা হুজুরের কাছে চলো আমরা নিয়ে যাই।" তারপর ওইখানের স্থানীয় এক হুজুরের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওই হুজুর বলতেছে যে ওই যে গাছই ছিল, উনি মারা যাওয়ার পর উনি আসলে ওই ওইটার মায়া, ওই জায়গাটার মায়া ছেড়ে যেতে পারতেছে না। তো উনি ওনার ওই প্রেতাত্মার কিছু মানে দেহের কোনো অংশ ওই রসের সাথে শোয়াইছিল। যার কারণে ওইটা উনি যদি আরেকটু বেশি খেত তাহলে উনার উপর ভর করত। তো এখন তারপর উনাকে ওখানকার ইমাম সাহেবের কথা। হ্যাঁ, ওরকম। তারপর ওই তাবিজ-টাবিজ দিল উনি, আর তারপর পানি পড়া দিল। তো ওইটা খাওয়ার পর আস্তে, আস্তে সপ্তাহ ২ এক পর উনি আস্তে, আস্তে সুস্থ হয়ে গেলেন। অলরাইট।